আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের বি ইউনিটের যেই ইংরেজি অংশটা ছিল, অর্থাৎ ইংরেজিতে যেই 15টা কোশ্চেন ছিল, এমসিকিউ কোশ্চেন, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেনের মিস্টেকগুলো কোথায় কোথায় এবং সেইখান থেকে যেই রুলসগুলো খাটানো হয়েছিল প্রত্যেকটা কোশ্চেনে, সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব। কোথায় থেকে প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে একটি সাজেশনমূলক আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটি আমি শুরু করে দেই। দেখো, এখানে প্রথমেই আমরা 1 নম্বর কোশ্চেনের মধ্যে দেখি, ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। এরপরে দেওয়া আছে শূন্যস্থান। আচ্ছা, এই কোশ্চেনটা কোথায় থেকে নেওয়া হয়েছে? এই কোশ্চেনটা কিন্তু ইংরেজি, তোমাদের যে এইচএসসির ইংরেজি প্রথম পত্রের বইটা ছিল সেইখান থেকে নেওয়া হয়েছে। আমার কাছে বইটি আছে, আমার কাছে ওল্ড ভার্সনের যে বইটি রয়েছে এটা। তো এর মধ্যে তোমাদের যেই প্রিভিয়াস ইয়ারের যে বইটি ছিল সেই বইয়ের একটি পার্ট হচ্ছে, একটি ইউনিট হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন। এই ফুড অ্যাডাল্ট্রেশনের দ্বিতীয় নাম্বার লেসনের মধ্যে ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ড এর মধ্যে যেই গল্পটি দেওয়া আছে, একটা গল্প দেওয়া আছে, দ্য লাঞ্চন বাই উইলিয়াম সামারসেট মঘাম। তো ইনার যেই বইটি রয়েছে, গল্পটি রয়েছে, এই গল্পের দেখবা দ্বিতীয় নাম্বার পেজের নো দ্বারা শুরু হয়েছে যে পেজটি, সেখানে 3-4টা লাইন পরে কিন্তু এই লাইনটি হুবহু তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই লাইনটি কিন্তু হুবহু তুলে দেওয়া হয়েছে। দেখো এখানে কি বলছে, এখানে কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেকও রয়েছে। অপশনগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এই যে অপশন কয়টি দেওয়া আছে, এই অপশন কয়টা আমরা যদি লক্ষ্য করি তাহলে ইজিলি দেখতে পারবো। দেখো, ফর মাইসেলফ, আমার জন্য, আই চোজ, আমি নির্বাচন করেছিলাম, আমি চয়েস করেছিলাম, দ্য চিপেস্ট ডিশ, মানে সব থেকে কম দামি যে ডিশটি ছিল, অর্থাৎ তারা একটা হোটেলে গিয়েছিল, সেখানে খাবার খাবে। সে যে লেখক কিন্তু এই ফ্রান্সে, সেখানে কিন্তু খুব একটি হোটেলের মধ্যে খুব চিপেস্ট ডিশ, অর্থাৎ খুব কম দামি খাবার, তিনি কিন্তু এই মেনু থেকে, অন দ্য মেনুর মধ্যে থেকে সব থেকে কম দামি খাবার যেটা, সেটা অর্ডার করেছিল বা চয়েস করেছিল। এখানে দেখো 1 নম্বর অপশনের মধ্যে কি দেওয়া আছে, এ নাম্বার অপশনের মধ্যে দেওয়া আছে, অ্যান্ড ওয়াজ দ্যাট এ মাটন চপ, ওয়াজ এ মাটন চপ, অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ, দ্যাট ওয়াজ আ মাটন চপ। এখন কোনটা হবে? দেখো এখানে এ নাম্বারটা যদি আমি ধরি তাহলে কি আসছে, ডিশ অন দ্য মেনু অ্যান্ড ওয়াজ দ্যাট, এইখানে এই মিস্টেকটা। দেখো এইখানে দ্যাট হচ্ছে একটি কনজাংশন, ঠিক আছে। তো এই কনজাংশনটা এইখানে বসেছে, ক্লোজ মার্কার যেটাকে আমরা বলি। আমরা জানি যে একটি সেন্টেন্সের মাঝখানে যদি এখানে একটা ক্লোজ মার্কার থাকে, এই পাশে একটা সেন্টেন্স, ফাইনাইট ভার্ব যুক্ত একটি সেন্টেন্স থাকবে, অর্থাৎ ক্লজ থাকবে, এই পাশে আরেকটি ক্লজ থাকবে। একটি ক্লজ মার্কার দুইটি সেন্টেন্সকে পৃথক করতে পারে। ঠিক আছে, তো এইখানে দেখো, এইখানে এই দ্যাট হচ্ছে একটি ক্লজ মার্কার, এর এই পাশে এই মাটন চপ, এটা একটা ফ্রেজ দেওয়া রয়েছে, নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজ দেওয়ার কারণে এই পাশে কিন্তু আমার সেন্টেন্সটা হচ্ছে না, ক্লজটা মিলছে না। তো আবার সামনের দিকে দেখো, এই যে চোজ একটি ফাইনাইট ভার্ব, ওয়াজ একটি ফাইনাইট ভার্ব। এখন একটি সেন্টেন্সের মধ্যে কি দুইটা ফাইনাইট ভার্ব একসাথে বসতে পারে? পারে না। সো এই 1 নাম্বার কোশ্চেনটা আমাদের, 1 নাম্বার অপশনটা ভুল। ঠিক আছে, একসাথে এই দ্যাটটা যদি এই পাশে বসতো, ওয়াজটা যদি পরে বসতো তাহলে ঠিক ছিল। আচ্ছা, পরের অপশনটা দেখো, বি নাম্বার। এইখানে ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড, এরপরে দেওয়া নাই, অ্যান্ড দেওয়া নাই, অন দ্য মেনু ওয়াজ এ মাটন চপ। দেখো এখানেও সেম কাহিনী ঘটছে, যে
একটি সেন্টেন্সের মধ্যে দুইটি ফাইনাইট ভার্ব চলে আসছে। এখানে এই চুজ একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, এর মাঝখানে কোনো ক্লোজ মার্কার নেই। সো এখানে কিন্তু এই বি নাম্বারটাও ভুল হয়ে গেল। কথা বুঝছো? মানে একসাথে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ফাইনাইট ভার্ব একসাথে বসতে পারে না, অবশ্যই ক্লজ মার্কার দ্বারা আলাদা থাকতে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু ক্লজ মার্কার নেই, দুইটা ফাইনাইট ভার্ব আছে, সো এই বি নাম্বার অপশন বাদ। এবার ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারটা তোমাদের মনে হতে পারে সঠিক। দেখো ডি নাম্বারটাতে কি দেওয়া আছে, ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। ডি নাম্বারটাতে আছে মেনু দ্যাট ওয়াজ মাটন চপ। আচ্ছা দেখো, আমরা ক্লজ মার্কার ব্যবহার করি, এটা ক্লজ মার্কার। ধরো এর সামনেই যেই নাউনটি থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে, নাউন ফ্রেজ অথবা নাউন, সেই নাউনকে নির্দেশ করে পরবর্তী ক্লজ মার্কারটা যুক্ত হবে এবং পরবর্তী একটি সেন্টেন্স হবে। ঠিক আছে, এই নাউন ক্লজ এর সামনে যে ফ্রেজ থাকবে, সরি এখানে ক্লজ মার্কার আছে, এই ক্লজ মার্কার সামনে যে নাউন ফ্রেজটা অথবা নাউন থাকবে তাকে অনুসরণ করে পরের সাবজেক্টটি বসাবে। সো এইখানে দেখো এই দ্যাট হচ্ছে একটি ক্লজ মার্কার, দ্যাট দ্বারা কিন্তু সামনের অংশটাকে বোঝাবে। এখন সামনের অংশ কি থাকবে, এখানে যদি আমি দ্যাট বসাই, দ্যাট ওয়াজ যদি বসাই, তাহলে আমার কি আসছে, এই যে দ্য মেনু, এই মেনুকে বোঝানো হচ্ছে। মেনু ওয়াজ মাটন চপ। মেনু কি মাটন চপ হতে পারে? মেনুর মধ্যে একটি আইটেম হচ্ছে মাটন চপ। সো এই অপশনটা ভুল। কিসের জন্য ভুল হলো, এই দ্যাট দ্বারা কিন্তু ওই মেনুকে বোঝাচ্ছে, যার কারণে আমরা এখানে এটা দিচ্ছি না। এখন সি নাম্বারটা কিভাবে কারেক্ট, বইয়ের মধ্যে দেখলে এই লাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে। সি নাম্বারটা আমি একটু দেখি বলছি। দেখো ইন দ্য মেনু এরপরে শূন্য স্থান দেওয়া রয়েছে। শূন্য স্থানে আমি যদি এটা বসাই, অন দ্য মেনু অ্যান্ড দ্বারা দুইটা ক্লজকে আলাদা করা হচ্ছে। অ্যান্ড দ্যাট ওয়াজ, এই দ্যাটটা কিন্তু এখানে কোনো ক্লজ মার্কার না, এই দ্যাটটা হচ্ছে একটা প্রোনাউন। দ্যাটটা প্রোনাউন। এই প্রোনাউন কাকে, এর অ্যান্টিসিডেন্ট কোনটা, এই যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই যে এটা চিপেস্ট ডিশ। মেনুর মধ্যে যেটা একবারে চিপেস্ট আইটেম ছিল, সেই আইটেমটা কিন্তু এই যে এইটা চিপেস্ট ডিশ, সেটা কিন্তু আমাদের অ্যান্টিসিডেন্ট। এবং এটা এই ক্লজ মার্কার দ্বারা আলাদা করা আছে। এখান থেকে এই পর্যন্ত একটা ফুল ক্লজ রয়েছে এবং সামনে এই অ্যান্ডের আগে দেখো, অ্যান্ডের আগে এখানে একটা ফুল সেন্টেন্স রয়েছে, অর্থাৎ ক্লজ রয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের সি নাম্বারটা সঠিক হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো 2 নাম্বার কোশ্চেন, আমরা একটু দ্রুত যাব। প্রথমটা তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিলাম, দেখো একটু বোঝার চেষ্টা করবে। হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রড। তোমরা এটা সবসময় তোমাদের যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটু ধারণা থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যদি তোমাদের একটু ধারণা থাকে, তাহলে কিন্তু এটা ইজিলি বুঝতে পারবা। দেখো আমরা হ্যাভ ইউজ করি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। এখন আমি এখানে বলা হচ্ছে সেন্টেন্সটার বাংলাটা একটু অর্থটা বোঝার চেষ্টা করো। হাউ মেনি টাইমস, তুমি কতবার ড্যাশ ইউ বিন অ্যাব্রড, এইখানে তুমি কতবার বিদেশে গিয়েছো, সেখানে অনেক কিছু দেখছো, সেটা তোমার এখনো মনের মধ্যে আছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয়টাই হচ্ছে যে তুমি কোথাও গিয়েছো, সেখান থেকে তুমি কিছু তোমার মধ্যে এখনো ধারণ করে আছো, এটার এখনো নিঃশেষ হয়ে যায়নি, তার মানে এখনো আছে। তো সেটার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তো এইখানে আমি যদি ডিড ইউজ করি, এখানে বিন চলে আসতেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বিন। এখন আমি যদি ডিড ইউজ করি পাস্ট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসতে পারে না, সেজন্য ডিড কাটা। হ্যাড যদি দেই, হ্যাড দুইটি কাজের মধ্যে যেটা আগে হবে সেটাকে বোঝাবে, এখানে জাস্ট একটি কাজ হচ্ছে, যার কারণে হ্যাড হবে না, দুইটি কাজ নেই। ওয়ার যদি বসাই, তাহলে দেখো
হাউ মেনি টাইমস ওয়ার ইউ হ্যাভ বিন, এখানে উল্টাপাল্টা কিছুই বোঝা যাচ্ছে না। দেখো ওয়ার যদি বসাই, ওয়ারের পরে আমার ভার্বের সাথে আইএনজি আসতে পারতো, আর পেসিভ হতে গেলে আমাকে ওয়ার বিং বিন আনতে হতো, ওয়ার বিং বিন। কিন্তু এখানে ওয়ার আসার কারণে, এটা বিন বিন আসার কারণে ওয়ারটা কাটা। অ্যান্ড হ্যাভ যদি আমি দেই তাহলে কি আসতেছে, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রড। আমরা কিন্তু কোথাও যাওয়া অর্থে হ্যাভ বিন ইউজ করি, হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ, তুমি স্কুলে গিয়েছো, কতবার স্কুলে গিয়েছো, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু স্কুল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সলভ করবো। 3 নম্বর কোশ্চেনে দেখি, এখানে 3 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। এখানে দুইটা ফুডের কথা বলা হয়েছে, জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড। জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড বাক্যটার অর্থ একটু মনে করো, বোঝার চেষ্টা করো। হাউ ডাজ জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড, জাঙ্ক ফুড কীভাবে ফাস্ট ফুড থেকে আলাদা। এখন আলাদা অর্থে আমরা ডিফারেন্স, এখানে ডিফার দেওয়া আছে, কোনটা ব্যবহার করব আলাদা অর্থে। এখন দেখো এখানে আমাদের একটা মডাল ভার্ব দেওয়া রয়েছে, ডু ভার্ব ডাচ। এই ডু ডিড ডাচ এরপরে ডু ডিড ডাচ এরপরে ভার্বের বেস ফর্ম আনতে হয়। ডু ডিড ডাচ এর পরে একটা ভার্ব এর বেস ফর্ম আনতে হবে। তো এখানে ভার্বের বেস ফর্ম কোনটা আছে দেখো, এটা ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বাদ। ডিফারেন্স হচ্ছে নাউন, এটা বাদ। ডিফার হচ্ছে ভার্ব কিন্তু অর্থ দেয় অন্য। ঠিক আছে, উদাসীনতা হওয়াকে বোঝায়, উদাসীন হওয়াকে বোঝায়। তো এইখানে কিন্তু আমরা ভার্ব পাচ্ছি, ভার্বের বেস ফর্ম পাচ্ছি, এই যে ডিফার মানে পার্থক্য করা, সো এটা কিন্তু আমাদের সহজেই আমরা উত্তর পেয়ে গেলাম যে এখানে ডু ডিড ডাচ এর পরে ভার্বের বেস ফর্ম আনতে হবে, ভার্বের বেস ফর্ম আছে বি নাম্বারে, সেজন্য এটাই হবে। 4 নম্বর কোশ্চেনে দেখো, শি ওয়াজ সিলেক্টেড ড্যাশ 4 কম্পিটিটর্স। এখানে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যেই কল্পনা চাওলার যে একটা জীবনী নিয়ে বলা হয়েছে, সেইখানে তোমরা 2 উইমেনের মধ্যে পাবা। 2 উইমেনের মধ্যে যেই কল্পনা চাওলা নিয়ে যেই পার্টটা আছে সেইখানে তোমরা এটা পাবা। এই লাইনটা হুবহু তুলে দেওয়া হয়েছে। আমি জাস্ট মুখে মুখে বলছি, বইয়ে এখন আর বের করছি না, সময় কম। শি ওয়াজ সিলেক্টেড ড্যাশ 400 জন প্রতিযোগীর মধ্যে থেকে সে সিলেক্ট হয়েছিল। তো এখন আমরা দেখো এখানে যে রুলসটা খাটানো হয়েছে সেটা হচ্ছে অ্যামং বিটুইনের রুলস। টুয়ার্ড, এগুলো আমরা অর্থের সাথে মিল রেখে একটু সলভ করার চেষ্টা করি। নিয়ার মানে কাছাকাছি। এখানে দেখো কাছাকাছি বলতে আমরা কি বুঝাই, যে একটা আছে, এই যে মনে করো একটা খুঁটি দিলাম, এখানে আমি এইখান থেকে উঠবো, উঠে এটার কাছাকাছি পর্যন্ত গেলাম। তো এখানে কিন্তু অর্থটা আমার সেরকম হচ্ছে না। এখানে মনে করো আমি 400 দিলাম, এখানে 400 দিলাম, এটা কিন্তু আমার কাছাকাছি অর্থটা মিলছে না। তো এইখানে এটা আমার হবে না। নিয়ার কাছাকাছি 400 জন কম্পিউটারের মধ্যে সে সিলেক্ট হয়েছিল, এটা হচ্ছে না। টুয়ার্ড মানে কোনো দিকে বোঝায়, এটা আমাদের আগেই বাদ টুয়ার্ড। এখন দেখো বিটুইন আর অ্যামং রয়েছে। আমরা জানি কি, আমি তোমাদের এর আগে শর্ট ভিডিও বানিয়েছিলাম এই বিটুইন আর অ্যামং দিয়ে। অ্যামং আর বিটুইন হচ্ছে 2 জন ব্যক্তির মধ্যে যদি কোনো কাজ হয় সেটাকে বোঝাবে। বিটুইন হচ্ছে 2 জন ব্যক্তি, 2টা বস্তু, 2টা বিষয়, মানে 2টা যে কোনো কিছু হবে তাদের মধ্যে বিটুইন। আর অ্যামং ব্যবহার করা হয় কখন? অ্যামং ব্যবহার করা হয় অনেকের মধ্যে একজন। তো এখানে দেখো কোশ্চেনের মধ্যে যে 400 জনের মধ্যে সে সিলেক্ট হয়েছিল, কে? কল্পনা চাওলা। তো এইখানে এই যে 400 জন অনেকের মধ্যে, সেই জন্য আমরা কি দিব? অ্যামং। আর যদি 2 জনের মধ্যে বোঝাতো তাহলে বিটুইন দিতাম। 5 নম্বর কোশ্চেনে দেখো, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 years। দেখো এখানে দেখো কি বলা হয়েছে, যে সে প্রিন্সিপাল ছিল এই স্কুলের, প্রিন্সিপাল ছিল গত 5 বছর ধরে।
গত 5 বছর ধরে। এখন দেখো একটা সময়ের পিরিয়ড যদি বোঝায়, একটা সময়ের নির্দিষ্ট একটা সময় যদি বোঝায়, তাহলে এখন থেকে এই পর্যন্ত, এখন থেকে এই পর্যন্ত, তো একটা নির্দিষ্ট সময়ের পিরিয়ড বোঝাচ্ছে, পিরিয়ড যদি বোঝায় তাহলে আমরা ইউজ করব ফর। আর যদি কোথাও হতে শুরু হয়, কোথাও থেকে যদি শুরু হয়, এই একটা পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এখানে আসবে হচ্ছে সিন্স, এখানে সিন্স এই পর্যন্ত, তো এই সম্পূর্ণ অংশটাকে বলবো ফর। ফর একটা সময়ের পিরিয়ড বোঝাবে, সেজন্য এখানে যে আমরা এখানে কিন্তু 5 বছর ধরে বোঝাচ্ছে, ঠিক আছে। এটার আরেকটি অর্থ হচ্ছে ফর মানে হচ্ছে ধরে বোঝায়, ধরে, আর সিন্স মানে থেকে বা হতে, থেকে বা হতে বোঝায়। সো আশা করব বুঝতে পারছো যে এখানে ডিউরিং একটা সময়, ডিউরেশন বোঝাচ্ছে, একটা ডিউরেশন বোঝাচ্ছে, সেজন্য এখানে ফর হবে। বাকিগুলো কেন হবে না, এটা তো বললাম যে থেকে হবে, কোথাও নির্দিষ্ট একটা সময় থেকে হবে, সেজন্য সিন্স হবে, কিন্তু এখানে যেহেতু একটা সময়ের পিরিয়ড বোঝাচ্ছে সেজন্য সিন্স হচ্ছে না। বাকিগুলো বাদ গেল কেন, টু দ্বারা হচ্ছে না, টু দ্বারাও কিন্তু থেকে বোঝায়, টু দ্বারা কি বোঝায়, থেকে বোঝায়, কিন্তু টু এর আরেকটি কমপ্লিমেন্ট হচ্ছে টু এর পরে আরও বাকি কিছু শব্দ আসার পরে ফ্রম, সরি দেখো টু এর সামনে একটা ওয়ার্ড থাকবে, সামনে ফ্রম থাকবে, ফ্রম, এখানে ফ্রমের পরে তারপরে টু আসবে, তো এখানে তো ফ্রম টু এর কোনো ব্যবহার নেই। বাকি থাকলো ডিউরিং। ডিউরিং কেন হবে না, ডিউরিং হবে না কেন, দেখো ডিউরিং হচ্ছে তোমার বর্তমান সময়ে বা ভবিষ্যৎ সময়ে একটা নির্দিষ্ট সময়ের পিরিয়ড বোঝায়। ফরও কিন্তু সময়ের পিরিয়ড বোঝাচ্ছে, আর ডিউরিংও কিন্তু একটা ডিউরেশন বোঝাচ্ছে। কিন্তু এই যদি আমরা অতীতের কোনো বিষয়টা আনি, যখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে নিয়ে আসবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, তখন কিন্তু ফর আর সিন্স পাই আমরা জাস্ট। তো এখানে ফর আর সিন্সের খেলা, ডিউরিংয়ের কোনো খেলা আসবে না, ঠিক আছে। তো আমাদের মাঠে খেলতে হবে ফর আর সিন্স নিয়ে। এরপরে কি আছে, এরপরের কোশ্চেনটাতে দেওয়া রয়েছে 6 নম্বর কোশ্চেনে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। এখানে বলা হয়েছে অ্যাডভার্ব নির্ণয় করো। কোথায় অ্যাডভার্ব রয়েছে, অপশনের মধ্যে অ্যাডভার্ব রয়েছে কোথায়। তোমাদের সাথে এর আগে আমি আলোচনা করেছিলাম যে এলওয়াই যুক্ত কিছু শব্দ, যেগুলো অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত থাকলেই সেটা কি অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে। দেখো এখানে প্রিটিলি, এখানে দেওয়া রয়েছে প্রিটিলি, প্রিটিলি, এখানে দেওয়া রয়েছে প্রিটি, এখানে প্রিটিফাই, প্রিটিয়ার। এই প্রিটি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এটা হবে না, কাটা। প্রিটিফাই হচ্ছে ভার্ব, কেন, এই যে এফআই যুক্ত আছে, এখানে জাস্ট প্রিটি দেওয়া রয়েছে। প্রিটিয়ার এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তো ডিগ্রির যত শব্দ রয়েছে ইএসটি যুক্ত এবং শেষে ইআর যুক্ত যত শব্দ রয়েছে সেগুলো ডিগ্রির অন্তর্ভুক্ত, যত অ্যাডজেক্টিভ রয়েছে। সো ডিগ্রির মধ্যে যেগুলো থাকবে সেগুলোই অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। এরপর দেখো সামনে রয়েছে প্রিটিলি, এটা কিন্তু অ্যাডভার্ব। কিসের জন্য অ্যাডভার্ব, তোমাদের রুলসটা আমি শিখিয়ে দিচ্ছি। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত থাকলে সেটা হবে অ্যাডভার্ব, এবং নাউন প্লাস এলওয়াই যুক্ত থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ। বুঝছো বিষয়টা, নাউন প্লাস এলওয়াই যুক্ত থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত থাকলে সেটা হবে অ্যাডভার্ব। কথা বুঝছো। এরপরে 7 নম্বর কোশ্চেনের মধ্যে কি রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসেন্ট। অ্যানসেন্ট মানে কি, অ্যানসেন্ট মানে হচ্ছে প্রাচীন, লেখা বোঝা যায়। অ্যানসেন্ট মানে হচ্ছে প্রাচীন, প্রাচীন মানে অনেক আগে, সেকেলে, ঠিক আছে। এটার অ্যান্টোনিম, বিপরীত শব্দ আমাকে বের করতে হবে। বিপরীত শব্দ কোথায় রয়েছে, বিপরীত শব্দ দেখো আর্কেইক মানে হচ্ছে সেকেলে, অনেক পুরনো, এটা হবে না, এটার সিনোনিম, অ্যান্টোনিম না। এরপরে দেখো হিস্টোরিক, তার আগে বাদ, কিসের জন্য হিস্টোরিক মানে অতীত বোঝায়, হিস্টোরিক তো আর এখন না, অতীত, তো অতীত যদি হয় প্রাচীন, এটার সাথে মিলে যাচ্ছে, যার কারণে সেটা হচ্ছে একটা সিনোনিম, অ্যান্টোনিম না। অ্যান্টিকুয়েট মানে হচ্ছে সেকেলে, অনেক আগে, সেকেলে, প্রাচীন, ঠিক আছে। তো এইখানে এই যে কন্টেম্পোরারি দেওয়া রয়েছে, কন্টেম্পোরারি হচ্ছে এর বাংলা হচ্ছে
সমসাময়িক, এই যে বর্তমান সময়ের অবস্থা, সমসাময়িক বিষয়। তো সমসাময়িক বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই কন্টেম্পোরারি শব্দ ব্যবহার করা হয়, যা এই অ্যানসিয়েন্টের অ্যান্টোনিম, বিপরীত। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আর কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। আচ্ছা দেখো এরপরে 8 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি? অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা, ঝামেলা। তোমাদের মধ্যে অনেক বন্ধু আছে না যারা ঝামেলা করতে পছন্দ করে, তো তাদের মধ্যে একজন হচ্ছে যার মধ্যে এই ভাবটা রয়েছে, অ্যানিমোসিটি, শত্রুতা। শত্রুতার সিনোনিম কি, সমার্থক কি? দেখো এমিটি মানে হচ্ছে বন্ধুত্ব, এটা বাদ। তারপরে হচ্ছে সেরেনিটি, নীরবতা, সেরেনিটি নীরবতা, বন্ধুসুলভ আচরণ, ঠিক আছে। আচ্ছা এরপরে রয়েছে হারমোনি, সাদৃশ্য বা মিল, কারোর সাথে মিলে মিশে থাকা, সেটা কি শত্রুতার সিনোনিম হবে? হবে না। সো এইখানে হচ্ছে এনমিটি, এনমিটি মানে হচ্ছে শত্রুতা, এনমিটি মানে শত্রুতা। দেখো এখানে কিন্তু তোমাদের এই পার্টটায়, এখানে পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন এসেছে, এখানে অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন এসেছে, সিনোনিম থেকে এসেছে। অর্থাৎ এই যে তোমাদের মুখস্থ অংশ যে রয়েছে, মুখস্থ অংশ যে রয়েছে এখান থেকে 2টা প্রশ্ন আমরা পেলাম, আর ফার্স্ট পেপার থেকে যে প্রশ্নগুলো রয়েছে 2টা প্রশ্ন আমরা পেয়েছি, পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন পেলাম। বাকি কি আছে দেখি। দেখো 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অপশন। এখানে বলা হচ্ছে যে অপশনটি সঠিক সেটাকে তুমি নির্ণয় করো। প্রথমেই তোমাদের বলে রাখি যে আমরা তো বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডু ডিড ডাজ আসে, তারপরে ভার্বের বেস ফর্ম আসবে। তারপরে কি আসবে? ভার্বের বেস ফর্ম আসবে। দেখো এখানে 4টা অপশন হাউ দ্বারা করা হয়েছে প্রশ্ন। এখন এ নাম্বারে রয়েছে হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, এটা নিয়ে পরে বলি। বি নাম্বার অপশনে দেখো হাউ দ্য ফুড ইফ এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। এখানে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে ডাব্লিউএইচ অথবা এইচ অর্থাৎ হাউ দ্বারা যদি প্রশ্ন করা হয়, তারপরে কিন্তু ডু ডিড ডাস আনতে হবে। তারপরে কি আনতে হবে? ডু ডিড ডাস আনতে হবে, অথবা এম ইজ আর ওয়াজ আর বি ভার্ব আনতে হবে। তো এইখানে দেখো হাউ এর পরে কোথাও ডু ডিড ডাস নেই, ডিরেক্ট এখানে ভার্বের বেস ফর্ম দিয়ে দিয়েছে। সো এখানে ডু ডিড ডাস নেই, যার কারণে বি নাম্বার কাটা। দেখো আমার প্রশ্ন সলভ করার স্টাইলটা দেখো, তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমরা এটা জাস্ট এইভাবে অপশন বাদ দিবা। যখন দেখবা যে অপশন আমার মিলতেছে না, তখন অপশন বাদ দিবা। আস্তে আস্তে কোথায় কোথায় ভুল গেছে সেটা বাদ দিলেই তোমাদের সলভ হবে আশা করি। হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, বাকিটা আমি লিখিনি। এখানে দেখো হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমা, এখানে বেস ফর্ম দিছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে ওয়াজটা কিসের জন্য, বি ভার্ব আনতে হবে, এটাও বুঝলাম, কিন্তু ওয়াজটার সাথে কি এফেক্ট যায়? যায় না। ওয়াজের পরে যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা শুধু পাস্ট পার্টিসিপল। তো এখানে পাস্ট পার্টিসিপল দেওয়া হয়নি, যার কারণে এটা কিন্তু ভুল। আচ্ছা এরপরে দেখো হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। এখানে দেখো ডাজ আসছে, কিন্তু ডাজের পরে ভার্বের বেস ফর্ম আনতে হবে। এখানে বেস ফর্ম ভার্ব না দিয়ে দিয়েছে নাউন, ইফেক্ট। আমরা জানি এফেক্ট এবং ইফেক্ট দুটার মধ্যে পার্থক্য রয়েছে। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, নাউন আর ভার্ব। তো এখানে আমাদের এফেক্ট দেওয়া উচিত ছিল, ইফেক্ট না দিয়ে। সো এটাও ভুল। সঠিক কোথায় দেখো, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট, ভার্বের বেস ফর্ম ডু ডিড ডাজ আসছে, এখানে ডাজ আসছে, ডাজের পরে ভার্বের বেস ফর্ম আনতে হবে, পূর্ণিমাস লাইফস্টাইল, এটা সঠিক। বুঝছো বিষয়টা? পরেরটা দেখো 10 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড, কোনটার স্পেলিং ভুল রয়েছে, অর্থাৎ বানান ভুল রয়েছে। এটাও কিন্তু তোমাদের ভোকাবুলারি পার্ট থেকে দেওয়া হয়েছে। এখানে হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড, এখানে দেখো রিসিভ বানানটাতে কি ভুল রয়েছে না সঠিক।
রিসিভ, রিসিভ বানানে কিন্তু এটাই হবে, RECEIVE, ঠিক আছে। আচ্ছা, রিসেস বানানেও সঠিক রয়েছে, RECESS। এরপরে রিসেন্ট বানান তো আরও সঠিক, ঠিক আছে, রিসেন্ট বানান সঠিক আছে, RECENT। রিসিপ্ট বানানে ভুল রয়েছে, কোথায় ভুল রয়েছে? রিসিপ্ট বানানটা কেমন হয়? RECEIPT। এইখানে আমাদের মিস্টেকটা করিয়ে দিয়েছে। দেখো আইটা আমাদের সামনে দেওয়া হয়েছে, আইটা সামনে দেওয়া হয়েছে, ইটা পরে দেওয়া হয়েছে। এখানে সঠিক বানানে রয়েছে ইটা সামনে, আইটা পরে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। 11 নম্বর কোশ্চেনের মধ্যে কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ফলোয়িং হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট। ইন্টারজেকশন কোথায় রয়েছে খুঁজে বের করতে হবে। ইন্টারজেকশন কোথায় রয়েছে? এই 4টা অপশনের মধ্যে কোথায় ইন্টারজেকশন রয়েছে বের করো। আমরা সাধারণত জানি যে ইন্টারজেকশন যদি থাকে তারপরে একটা ইন্টারজেকশন মার্ক থাকে, এই যে এই মার্কটা থাকে, এই মার্কটা থাকে। কিন্তু দেখো এই 4টা সেন্টেন্সের মধ্যে কোথাও ইন্টারজেকশন মার্ক নেই। তাহলে আমাদের উপায় কি? প্রথমেই দেওয়া হয়েছে, আচ্ছা বি থেকে শুরু করি। হি স্টাডিড হার্ড ইয়েট হি কুড নট পাস দ্য এক্সাম অথবা টেস্ট। সে কঠোর পরিশ্রম করেছে কিন্তু তবুও সে পাস করতে পারেনি, পরীক্ষায় পাস করতে পারে নাই। এটা জাস্ট আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্স একটা বিবৃতিসূচক কথা বলছে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটা কিন্তু সঠিক হচ্ছে না। এর মধ্যে দেখো কোথাও আছে ইন্টারজেকশন কোনো ওয়ার্ড রয়েছে যেটা আশ্চর্যবোধক কিছু ওয়ার্ড বুঝাবে, আশ্চর্য করা বুঝাবে? নাই। সো এটা আমাদের বি নাম্বার কাটা। এখন সি নাম্বারটাতে দেখো, দিস ইজ নট হোয়াট আই মেন্ট। এটা সেটা নয় যেটা আমি বুঝিয়েছি। এটার মধ্যে কোনো ইন্টারজেকশনাল ওয়ার্ড নেই, বাদ। ডু ইউ নো হোয়ার দ্য প্লেফুল পেঙ্গুইনস লিভ। তুমি কি জানো কোথায় এই পেঙ্গুইনরা বসবাস করে? এখানে কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ায় সেটা কিন্তু আমাদের ইন্টারজেকশন হচ্ছে না। সো এটাও বাদ, ডি নাম্বার। এ নাম্বারটা কিভাবে সঠিক হয় আমি একটু তোমাদের বলি। দেখো কোনো সেন্টেন্সের শুরুতে যদি ওয়েল থাকে এবং একটা কমা থাকে, ওয়েল থাকে এবং এরপরে একটা কমা থাকে, তাহলে এই ওয়ার্ডটা হয়ে যাবে ইন্টারজেকশনাল ওয়ার্ড বা একটা ইন্টারজেকশন হয়ে যাবে। এরপরে আরও কি কি আছে? হে দেয়ার বলি না, অনেকেই অনেক সময় বলি হে দেয়ার হাউ আর ইউ। এই যে হে দেয়ার এরপরে কোমা, এই অংশটা ইন্টারজেকশন। তারপরে হ্যালো দেয়ার বলি না, তো এইগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ওয়ার্ড। সো এটা হবে আমাদের ইন্টারজেকশনাল ওয়ার্ড এবং পুরো সেন্টেন্সটাই সঠিক। এরপরে দেখো কারেক্ট সেন্টেন্স কোনটি বের করো। এর মধ্যে থেকে কারেক্ট সেন্টেন্স কোনটি বের করো। এখানে বলা হয়েছে সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো এখানে এর পরেরটাতে রয়েছে সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। সাইকেল গুড এক্সারসাইজ? সাইকেল মানে তো ঘোড়া এবং সাইকেলের চাকা ঘুরে, তাই এর নাম দেওয়া হয়েছে সাইকেল। যদি আমি বস্তুটাকে ধরি যেটা তোমরা চালিয়ে কলেজে যাও, ঠিক আছে, তো এই সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। সাইকেল এক্সারসাইজ হয় না, সাইকেল একটা বস্তুর নাম, সেটা এক্সারসাইজ হয় না। সো এটা বাদ। সেন্সের সাথে, যদিও সেটা টেন্সের সাথে মিলছে, সেন্সের সাথে মিলে নাই। দেখো টু সাইকেল, আমরা কি বলি টু সাইকেল বলি না সাইক্লিং বলি? যারা সাইকেল চালায়, সাইকেল আরোহী, ঠিক আছে, তো তারা কি এটাকে টু সাইকেল বলে না সাইক্লিং বলে? অবশ্যই সাইক্লিং বলে। সো এখানে সি ডি দুইটাতেই টু সাইকেল দেওয়া আছে, যার কারণে দুইটাই বাদ। আমাদের কারেক্ট হচ্ছে ইয়ে নাম্বার। কিসের জন্য এখানে দেওয়া আছে সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নাই, ঠিক আছে, সেজন্য এটাই হবে। সর্বশেষ যেই দুইটা কোশ্চেন রয়েছে 14 এবং 15 নাম্বার, এটা শেষ করেই আমরা আজকের ক্লাস শেষ করে দেব। দেখো 14 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এ টেরিবল বিউটি ইজ বর্ন। টেরিবল বিউটি ইজ বর্ন। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে মেটাফোর। আগে সেন্টেন্সটা আমরা দেখি। টেরিবল
টেরিবল শব্দের অর্থ হচ্ছে ভয়ানক, ভয়ানক, আর বিউটি মানে হচ্ছে সুন্দর। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে ভয়ানক এর সাথে সুন্দরটা কি মিলাতে পারি? পারি না। সুন্দর কোনো কিছু দেখার পরে কি আমরা ভয় পাই? পাই না। তো এইখানে হচ্ছে বিপরীত, দুইটা হচ্ছে বিপরীত বিষয় বোঝাচ্ছে। টেরিবল বিউটি, যখন দুইটা বিপরীত কিছু বোঝায় তখন কিন্তু সেটা হয়ে যায় অক্সিমরন। তাহলে বাকিগুলো একটু আমরা ব্যাখ্যা করি। দেখো, মেটাফর দ্বারা দুইটা অসমান বিষয়, বস্তু, ব্যক্তিকে বোঝাবে এবং যাদের মধ্যে তুলনা করা হবে। ঠিক আছে, মেটাফর দ্বারা কি করা হবে? দুইটা অসমান ব্যক্তি, বস্তু, ঠিক আছে, এই বিষয়গুলোর মধ্যে তুলনা করা বোঝাবে। পার্সনিফিকেশন কোনো বস্তুবাচক সাবজেক্ট যদি অথবা অবজেক্ট যদি কোনো ব্যক্তিবাচক কাজ করে থাকে তখন সেটা হবে পার্সনিফিকেশন। তারপরে আইরনি হবে ব্যঙ্গ করার ক্ষেত্রে। আইরনি হবে কিসের জন্য? ব্যঙ্গ যখন করা হবে তখন সেটা হয়ে যাবে আইরনি। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখো, পরের কোশ্চেনটা দেখো। ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই শেক্সপিয়ার ইজ দ্য গ্রেট প্লে। এই যে এইখানে এই সেন্টেন্সটি দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স? আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ। আচ্ছা, ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা সাধারণত কিন্তু দেখি যে আদেশ, নিষেধ, অনুরোধ, তারপর হচ্ছে উপদেশ, এগুলো বোঝায়। তো ইম্পারেটিভের ক্ষেত্রে যদি এটা বোঝায়, এই সেন্টেন্সের মধ্যে কি রয়েছে? ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই শেক্সপিয়ার ইজ দ্য গ্রেট প্লে। এখানে কি অনুরোধ, আদেশ বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। সো এটা বাদ, এটা বাদ। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন চিহ্ন থাকে, এই সেন্টেন্সের মধ্যে কোনো এক্সক্লামেশন চিহ্ন নাই। এটা কিন্তু জাস্ট আমি যে ইনভার্টেড কমা দিয়েছি। ঠিক আছে, তো এটা এইখানে কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স নেই, হবে না। এটা এক্সক্লামেটরি কোনো চিহ্ন নেই, যার কারণে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি আসে? এই যে ইন্টারোগেটিভ চিহ্ন, এটাতে আছে? নাই। সো এটা বাদ। ডিক্লারেশন কিভাবে হবে বলো? এই ডিক্লারেটিভ সেন্টেন্স হয় যখন কোনো কিছু ঘোষণা দেওয়া হয় এবং একটা সিদ্ধান্ত, তোমার মতামত দেওয়া হবে, সেটা ডিক্লারেশন হয়ে যাবে। তো দেখো, এখানে বলা হয়েছে যে ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই শেক্সপিয়ার ইজ দ্য গ্রেট প্লে। এটা একটা বক্তব্য দিয়ে দিচ্ছি। সো এটা হবে ডিক্লারেটিভ। এখানে দেখো, আমরা কিন্তু সেন্টেন্স কত প্রকারের পাই? 5 প্রকারের সেন্টেন্স পাই। তো 5 প্রকারের সেন্টেন্সের মধ্যে কিন্তু এই ডিক্লারেটিভ সেন্টেন্স নেই, আছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেটা বিবৃতিমূলক, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেরই আরেকটি নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। সো এটা কিন্তু আমরা সহজেই অ্যান্সার করতে পারি। তো আজকের ক্লাসটি আশা করছি তোমাদের একটু হলেও ইনফরমেটিভ হয়েছে এবং একটু হলেও তোমাদের উপকারে এসেছে। আমাদের কোশ্চেনগুলো তাহলে কোথায় কোথায় থেকে আসতেছে একটা সাজেশন আমরা যদি নেই, এই 2023-24 শিক্ষাবর্ষের যে কোশ্চেনটা ছিল, অর্থাৎ গত বছরের যে কোশ্চেনটা ছিল, সেখান থেকে যদি আমরা একটু সাজেশনমূলক কোনো সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমাদের কোশ্চেনগুলো কোথায় কোথায় থেকে আসে। প্রথম হচ্ছে তোমাদের ইংরেজি টেক্সট বুকের যেই প্যাসেজগুলো রয়েছে, সেখান থেকে তোমাদের কমপক্ষে 4টি প্রশ্ন আসবেই এইবার। তারপরে কোথায় থেকে আসবে? ভোকাবুলারি পার্ট থেকে কমপক্ষে 3টি প্রশ্ন আসবেই। তারপরে কোথায় থেকে আসবে? সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেখান থেকে 2টা অথবা 3টা কোশ্চেন আসবেই। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে তোমার অন্যান্য গ্রামাটিক্যাল যে রুলস রয়েছে সেগুলো থেকে আসবে। তো আশা করছি তোমাদের এই বিষয়টা একটু তোমাদের মাথায় ঢুকেছে, কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে এটার উপরে তোমরা তোমাদের প্রিপারেশন সাজিয়ে নাও। আশা করব তোমাদের সামনের পরীক্ষাগুলো ইফেক্টিভ হবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটা সিট নির্ধারণ করা হবেই হবে। তো আশা করব যে নেক্সটের ভিডিওতে আমি তোমাদের সাথে আরও যে বোর্ড কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সম্পূর্ণ সলিউশন দিব। ইনশাআল্লাহ তোমরা পাশেই থাকবে। তো আজকের ক্লাসটি যারা ধৈর্য ধরে এ পর্যন্ত দেখছো এবং ক্লাসটি করছো, তোমাদের ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।